কুড়িটা ভাগ আমি ভোট কিন্তু এইবারে দেবো না, আমি ভোট এইবারে দেবো না। পেয়েছে তারা পাচ্ছে, আমাদের ঘর দুয়ার ডুবে গেছে, আমরা পাবো নি। আমার মাটির ঘর পড়ে গেছে, আমার সামনে নেই, আমি বিধবা মানুষ, একা একটু ঘর করতে পারিনি, তিরপলে ঘুরে আছি, তাহলে আমি ঘর পাবো না। আমার নাম নাই কিছু জানি, একটু ঘর আর 1000 টাকা দিয়ে কি আর মানুষের সংসার চলে? আর একটু ঘর নেই, দুটো মেয়ে ছেলে, তার স্বামী অসুখ, তাকে একটু বাড়ি দেওয়া যাবে না? যতবার ঝড় আসছে নদীর গায়ে বাড়ি একটা করে দিলে তো হয়, বলুন। ঘর বাড়ি নেই, এরকম জায়গায় বসে আছে বুড়োটা, ওটা ঘর বাড়ি নাই। আবাস যোজনা নিয়ে গ্রাম সভায় উত্তাল। আরামবাগের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের নবাসন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। যাদের কাঁচা বাড়ি, মাটির বাড়ি, তাদের নাম নাই যোগ্যদের তালিকায় অর্থাৎ আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকায়। আবার যাদের পাকা বাড়ি অর্থাৎ দোতলা বাড়ি, তাদের নাম এসেছে যোগ্যদের তালিকায়, আবাস যোজনা বাড়ি পাওয়ার তালিকায়। এমনই অভিযোগে উত্তাল হয়ে উঠল গ্রাম সভা কেন্দ্র। এসেছিলেন বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক। কি বললেন তিনি শোনাবো, এবং কি বললেন হরিণখোলা 1 নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি, আমরা শোনাবো। দেখুন বিস্তারিত। জিনিসপত্র দাম কত হচ্ছে বলুন? আবাস যোজনায় আপনার নাম আসেনি? না, আমি 3বার 4বার জমা দিয়েছি। কাঁচা বাড়ি না পাকা বাড়ি? আমার কাঁচার বাড়ি, আমার নদীর গায়ে বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি। তারপরেও নাম আসেনি? হ্যাঁ, না, ওই জন্য তো বলছি এখানে কি হচ্ছে বলেন না। মিতা পাগলের দুটো মেয়ে, ছেলে নাই, নদীর গা ঝুলছে। হ্যাঁ, ওই জন্য বলছি তো, তাহলে আমার বাড়ির 20টা ভোট আছে, আমি ভোট দিতে দেবো না। আজকে কোথায় এসেছিলেন? আমি পঞ্চায়েতে এসেছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বন্দনা পাগলে। কোন অঞ্চল বাড়ি? আমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি। হ্যাঁ, অরুণ বেড়া। মানে এগুলো কি হয়েছে, যাদের দোতলা বাড়ি কি হচ্ছে, এরকম হচ্ছে কি, আমি নিজে অভিজ্ঞতা আছে, মানে আমি নিজে সার্ভে করেছি তো, ওর পাশে একটা কাঁচা বাড়ি আছে, বা যে বাড়িটা আছে আবার সেখানে একটু দূরে একটা কাঁচা বাড়ি আছে, সেখানে গিয়ে বাসনপত্র নিয়ে হাত নিয়ে সেখানে থাকছে। এবারে যখন এনকোয়ারি টিম যাচ্ছে তখন ওইটা দেখাচ্ছে, আর ওই বাড়িটা দেখাচ্ছে না। আর যখন আশেপাশের লোককে জিজ্ঞেস করা হচ্ছে, তারাও ভয়ে কিছু বলছে না। সেই জন্য কি হচ্ছে, এবার আমাদের যেটা দেখাচ্ছে আমরা সেটাই ছবি তুলে নিয়ে আসছি। অরিজিনাল যাদের কাঁচা বাড়ি তাদের অনেক বাকি আছে। অরিজিনাল যাদের কাঁচা বাড়ি, তাদের তো কাঁচা বাড়ি তোলাই হয়েছে ছবি। ওগুলো বাদ গেল কেন? সেগুলো বাদ গেলে সুপার চেকিং হয়েছে। এরপরে আমরা যে প্রথমে এনকোয়ারি করি, তারপরে সুপার চেকিং হয়েছে। সুপার চেকিংয়ের ফলে এবার তারপরে সুপার চেকিংয়ে আমরা ছিলাম না। সুপার চেকিংয়ের পরে মানে জেলা থেকে এসে সুপার চেকিং করে গেছে। তারপরে দেখা গেছে যে আমি নিজেই দেখেছি সুপার চেকিংয়ে যেগুলো আমি এলিজিবল করে এসেছি, সেইগুলো কিছু ইনএলিজিবল হয়ে গেছে, যেগুলো কাঁচা বাড়ি ছিল। এখন যাদের পাচ্ছে না তারা কোথায় যাবে? সেগুলো যারা পাচ্ছে না, তারা আবার কমপ্লেন করুক। কমপ্লেন করতে বলবেন আইডি নাম্বার দিয়ে, যে আমাদের কাঁচা বাড়ি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা পাইনি, তাহলে সেগুলো আবার রিসার্ভের ব্যবস্থা করা হয়। আজকে আবাস যোজনা নিয়ে গ্রাম সভা হলো, এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকের নাম বাদ গেছে, যাদের কাঁচা বাড়ি এবং মাটির বাড়ি যেটা বলা হয়, আর অনেকের দোতলা বাড়ি, পাকা বাড়ি আছে, তাদেরও নাম এসেছে। এই অভিযোগে কিন্তু এই যে গ্রাম সভা স্থল কিন্তু বিরাট একটা হইচই। আপনি কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? বিশেষ গ্রাম সভা আমার হরিণখোলা 1-তে আজকে হলো, এবং বিশেষ গ্রাম সভায় কিছু মানুষের আছে ও কথা বলছিলেন, যারা অভিযোগ দিচ্ছিলেন। আমরা ড্রপ বক্স করে রেখেছি, যে অভিযোগপত্র তাতে আপনারা দিন আপনাদের অভিযোগগুলো। কিছু মানুষ বলছে যে আমার কাঁচার বাড়ি এমন সার্ভে গেছে, আমার বাড়িটা বাদ গেছে। আবার কারো দুতলা বাড়ি আছে, তারও নাম আছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এত সুন্দরভাবে পরিকাঠামো যেভাবে সাজিয়েছিলেন, যে যাতে আমাদের কোনো পঞ্চায়েতে কোনো দুর্নীতি কোনোভাবেই না থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার পঞ্চায়েতের যারা আধিকারিক আছে তাদেরকে অন্য পঞ্চায়েতে নিয়ে গেছে, অন্য পঞ্চায়েতের আধিকারিক আমার পঞ্চায়েতে নিয়ে এসেছে। তার মানে সঠিক চিহ্নিত করার তারিখ, যে সঠিক সুন্দরভাবে এই মানুষ যেন ন্যায্য জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী যে আবাস যোজনার টাকাটা দিচ্ছে, তারা যেন সঠিকটা পায়।
কিছু আধিকারিক এরকম কয়েকটা তারা বুঝতে না পেরে, যেটা আমি জানতে পারলাম, যে এমনভাবেই এমন একটা ঘরেতে রয়েছে যেই ঘরটায় তারা ওই গোয়াল ঘরের মধ্যে তারা ঘর সাজিয়ে ছিল। তাদেরও পাশে দুতলা বাড়ি আছে, যায় না। যখন সার্পে গেছে তারা ওই গোয়াল ঘরটাকে ঘর বানিয়ে তারা দেখিয়েছে এরকম আছে খবর। সেই বিষয়ে সেই জায়গাগুলো ওরা নাকি ঠিক মতো চিহ্নিত করতে পারে না, তার জন্যে এই ভুলটা হয়েছে ওনারা যেটা বলছে। আমাদের একটাই বক্তব্য, আমরা বলেছি আমরা গ্রামের মানুষ, গ্রামের মেম্বার, তারা সঠিকটা জানে। তার জন্যই তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামসভা, বিশেষ গ্রামসভায় আলোচনা করতে বলেছে যে সঠিকটা গ্রামসভা থেকে উঠে আসো। তার জন্যই গ্রামসভা থেকে আমরা ড্রপ বক্স করেছি, অভিযোগগুলো এসেছে। সেই অভিযোগগুলো আবার পুনরায় আমরা সার্ভে, যাদের দুতলা বাড়ি আছে এরকম দেখিয়েছে তাদেরগুলো পুনরায় আবার সার্ভে করানো হবে, এবং প্রকৃত বাড়ি দুতলা আছে সেই ছবিটা দিয়েই দেখানো হবে যে এনার বাড়িতে দুতলা বাড়ি দেখুন, এবং যার বাড়িটা বাদ গেছে পাওয়ার যোগ্য তার বাড়িতে আমরা আবার নতুন করে সার্ভে করাবো। এটা আমরা কথা দিয়েছি গ্রামসভাতে। আমরা যা কিছু করছি সমস্তভাবেই আলোচনা ব্যাপক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষ এবং সুব্রত বক্সি মহাশয় যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে যে মানুষের প্রাপ্য তাকে সঠিক বুঝিয়ে দেওয়া, সেটাই আমরা করছি। আমরা মানে যাদের নাম বাদ গেছে পাওয়ার যোগ্য মানুষ, তাদের জন্য আবার অভিযোগ বক্স বা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, নতুন করে অ্যাপ্লাই করতে পারে। গ্রামসভাতে একটা রেজুলেশন আমরা খাতা করেছি, সেই রেজুলেশন খাতাতে অভিযোগগুলো লিখতে বলেছি যে ওনার বাড়ি দুতলা আছে ওনারটা বাদ দেওয়া হোক, এবং আমার বাড়িটা পাওয়ার যোগ্য, আমার বাড়িটা ক্যান্সেল হয়েছে তাতে নতুন করে আবার সার্ভে হোক। এই দুটোই আমরা অভিযোগপত্র আমরা নিয়েছি। আমরা আবার নতুন করে আমরা এটাকে আমরা বিডিও সাহেবকেও জানাবো, এবং ওনার অভিযোগপত্র আমরা বিডিও সাহেবকেও দেবো। এইভাবে আমাদের চলবে। আপনার নাম? পার্থ হাজারি, হরিণখোলা 1 এর প্রধান। এখানে এমন অনেক মানুষ এসেছেন যারা অভিযোগ করছেন 2018-র পরে এই আবাস যোজনার নাম আসেনি, তাদের ইনকোয়ারি হয়নি, নামও আসেনি, বন্যা হয়েছে, ঝড় হয়েছে, তাদের ঘর নিঃস্ব হয়ে গেছে। তো তারা নাম আবার নতুন করে তুলবে কি করে বা তাদের হবে কি করে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি তো বিডিও অফিস থেকে শুরু করে আধিকারিকরা যারা এসেছিলেন তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে 18 সালের পর যে ঘরগুলো ভেঙেছে বা যারা নিঃস্ব হয়ে গেছে, কিছু কিছু ঘর এমনই আছে তারা বসবাস করার উপযুক্ত নয়, তাদের নামগুলো কোনো পোর্টালেও আসছে না, বা আইডি নাম্বার যেটা কমপ্লেন বক্স করা হয়েছে আমাদের এখানে সভাতে, গ্রামসভাতে, যে কমপ্লেন বক্সে কমপ্লেন করার জন্য, তো সেই কমপ্লেন বক্সে যে করতে গেলে আইডি নাম্বার চাই, সে আইডি নাম্বারটা কোন স্যার দেবেন? এটা আমার সবসময় আধিকারিকদের কাছে প্রশ্ন ছিল। আজকে বলছে জেলা থেকে সার্ভে করেছে। 18 সালের যে কাগজগুলো রেডি ছিল, যেগুলো সার্ভের কাগজ ছিল, সেই 18 সালের ভিত্তির ওপরে আমি পলিটিক্যাল একটা নেতৃত্ব, পলিটিক্যাল আমার 8খানা নাম আমি আমার 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 আত্মীয় স্বজনকে দিয়েছি। এখন তাদের আমার 1-2টো ট্রাক্টর হয়েছে, আমার গাড়ি ঘোড়া আছে, সব কিছু, কিন্তু প্রকৃতপক্ষ যার মাটির বাড়ি 18 সাল থেকে এখনো পর্যন্ত তার মাটির বাড়ি রয়ে গেল, তাকে বিডিও অফিস পর্যন্ত আমরা করে কাগজপত্র জমা দিয়েও আজও পর্যন্ত তার আইডি বা তার কোনো নাম এখনো পর্যন্ত এলো না, সে এখনো মাটির বাড়িতেই বসবাস করছে। তাহলে কিভাবে সার্ভেটা কি খালি 18 সালের উপরে ভিত্তি করে, সেই কাগজের উপরে ভিত্তি করে কি সার্ভে হলো না? সত্যি প্রকৃতভাবে যে যেনারা এসেছিলেন তারা কি সত্যিকারের মাটি বাড়ি দেখতে এসেছিলেন? অবশ্যই জিজ্ঞাসা করেছি, বলছে যে আইডি নাম্বার না থাকলে কমপ্লেন পর্যন্ত করা যাবে না। তাহলে আজকে 18 সালের পর থেকে যে আইডি নাম্বারই সেই মানুষটার নেই, তাহলে সে কিভাবে কমপ্লেন করবে বা তার নামটা আসবে কি করে? তাহলে ওনারা কি 18 সালের কাগজ? আপনার প্রধান, আপনার পঞ্চায়েত সমিতি বা জেলাতে আপনি বলেছেন, আপনি তো ওই দলেরই একজন নেতৃত্ব বলছেন। নেতৃত্ব না, আমি মেম্বার, 52 নম্বর বুথের মেম্বার। আমি নেতৃত্ব নয়, নেতৃত্ব তো আছে। তো আমি বারবার আধিকারিকদের একটা প্রশ্ন করেছি, বিডিও সাহেবকে, আমি জয়েন্ট বিডিও সাহেবের কাছে আমি নিজে গিয়ে কমপ্লেন করে এসেছি যে স্যার আমাদের ওখানে যে 7-8টা বাড়ি একদম খুবই নগণ্য অবস্থা, তাদের বাড়িটা অবশ্যই দেখে আসতে বলবেন। বললে ঠিক আছে, আমাদের সার্ভে করতে যাবেন, ওখান থেকে আধিকারিকরা দেখে নেবেন। আজও পর্যন্ত তাদের কোনো খবর নেই। আমার নাম শেখ জাহির আহমেদ, 52 নম্বর বুথের মেম্বার, হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের।